স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। এদিকে শনিবার সন্ধ্যায় নগর ভবনের সব ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে 4 দিন ধরে বিক্ষোভ করছেন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের সাধারণ নাগরিকদের একটি অংশ। আন্দোলনের অংশ হিসেবে নগর ভবনের অফিস কক্ষগুলোতে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ 5ই আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না করানো পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয়। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে চতুর্থ দিনের মতো আজকে ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ করার জন্য কিন্তু ঢাকাবাসীর পক্ষ থেকে আজকেও কর্মসূচি চালিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে কিন্তু তার অবস্থান নিয়েছেন এবং রাস্তার বিপরীত পাশেও নেতাকর্মীরা আছেন। পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই মিছিল নিয়ে আসা হচ্ছে ইশরাককে মেয়র হিসেবে দাবি জন্য, এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ সহ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আমরা দেখেছি আজকেও নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে কিন্তু তালা দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু নাগরিক সেবা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবাটা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। আমাদেরকে এখানে ঢাকাবাসীর যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে মেয়র ইশরাককে যতক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে শপথ না পড়াবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলন থেকে কিন্তু সরে আসবেন না। আমরা একজনের সাথে কথা বলবো, একটু জানতে চাই যে আজকে আপনাদের কি কর্মসূচি চলছে এবং কতক্ষণ এই কর্মসূচি চলবে? আজকে আপনাদের কি কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিটা কতক্ষণ পর্যন্ত চলবে? না, কি বললেন? এই কর্মসূচিটা কতক্ষণ পর্যন্ত চলবে? এই কর্মসূচিটা কতক্ষণ পর্যন্ত চলবে আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না। এটা আমাদের নেতৃবৃন্দরা আসবেন, যারা এটার সাথে জড়িত তারা আইসা বলতে পারবে। এতে তো সিটি কর্পোরেশন সহ মানুষের কার্যক্রম ব্যাহত হচ্ছে, জনদুর্ভোগ তৈরি হচ্ছে। এটা আসলে এইভাবে কি করা উচিত হচ্ছে কিনা? অবশ্যই ব্যাহত হচ্ছে। এটা দায়িত্ব সরকার, স্থানীয় সরকার কোর্টের রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট করছে, এরপর আর একটা লোকের কোন স্বার্থে এটাকে শপথ করাচ্ছেন না? কার স্বার্থে? আজকে শপথ করাক, আমরা উঠে এক্ষুনি চলে যাব। এখনই বলুক যে কালকে বা পরশু দিন শপথ নেওয়া হবে, আমরা এক্ষুনি সব চলে যাব। কি আপনারা এখানে অবস্থান নেবেন নাকি কোথাও অন্য কোনো কর্মসূচি আছে? আমাদের বিক্ষোভ মিছিল আছে গতকালকার মতন। সচিবালয় ঘেরাও আর কোনো কর্মসূচি আছে? সচিবালয়ের বিষয়টা তো আমাদের এখতিয়ার না, এটা আপনার সিনিয়র যারা আছে, ঢাকাবাসীর যারা নেতৃবৃন্দ আছে, যারা মুরব্বী আছে, তারাই বলতে পারবে। আমরা এই বিষয়ে আমরা বলতে পারবো না। তবে আমাদের দাবি একটাই যে ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা না করা পর্যন্ত, শপথ না গ্রহণ করার পর্যন্ত আমরা এখানে অবস্থান নিছি, আমরা অবস্থান করব। এটার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, প্রয়োজনে আমরা রক্ত দেব। তাও আমরা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে বসিয়ে তারপরে আমরা ঢাকাবাসীরা এখান থেকে আমরা যাব ইনশাআল্লাহ। যে আপনি যেমনটা শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু এই সিটি কর্পোরেশনের সামনেই অবস্থান নিয়েছেন এবং যেহেতু বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এখানে যারা কর্মচারী রয়েছেন তারাও এসে কিন্তু বাইরে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ভিতরে নিযুক্ত রয়েছে, পাশাপাশি আনসার সদস্যরাও রয়েছেন। এর বাইরে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা এই সিটি কর্পোরেশনের দায়িত্ব হিসেবে ইশরাককে বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং তাদের বিক্ষোভ মিছিল রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে সড়কে কিছুটা অবস্থান নেওয়ার কারণে কিন্তু এই সড়কের যান চলাচল কিন্তু। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘরের আগুনে পুড়ছে রাজশাহী বিএনপি। দলীয় বিশৃঙ্খলায় সাংগঠনিক কার্যক্রমেও পড়েছে ভাটা। আধিপত্য নিয়ে প্রায় হচ্ছে মারামারি। দলীয় নেতাকর্মীর হাতে গত 6 মাসে হত্যার শিকার হয়েছেন 3 জন, আহত অর্ধশতাধিক। তবু বন্ধ হচ্ছে না হানাহানি। সম্প্রতি মহানগর বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজি, জমি দখল ও আওয়ামী লীগ দোসরদের পদ দেওয়ার অভিযোগ করেছেন দলটির সাবেক নেতারা। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সহ নানা কারণে রাজশাহী বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এসব ঘটনায় 2 কর্মী ও একজন রিকশা চালককে কুপিয়ে হত্যা সহ নিজেদের মধ্যেই হানাহানিতে লিপ্ত থাকছে দলটির নেতাকর্মীরা।
বিশৃঙ্খলা ও বিভক্তি এতটাই বেড়েছে যে সম্প্রতি মহানগর বিএনপির নেতারা কেন্দ্রীয় ৩ নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল এবং শফিকুল হক মিলনকে সতর্কীকরণ চিঠি পাঠান। এতে তোলপাড় হলে চিঠি সংশোধন করা হয়। গত ১১ মে মহানগর বিএনপির নেতাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও আওয়ামী দোসরদের দলীয় পদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাবেক নেতারা। বেআইনিভাবে প্রতিষ্ঠান জবরদখল, ভূমি ভবন দখল, চাঁদাবাজি সহ ব্যক্তিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের বিএনপির দুর্গ খাত রাজশাহী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। যারা আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিল, জেল খেটেছে বারবার, একাধিক মামলা, পুলিশের অত্যাচারে বাসায় থাকতে পারে নাই, এমন নেতাকর্মীদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে না। তারা বলছে আমরা গণতান্ত্রিকভাবে কমিটিগুলি করছি, কিন্তু আসলেও তা না। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলছেন মহানগর বিএনপি নেতারা। আমরা ওপেনলি কাউন্সিল করছি, আমরা বলছি যে কেন আপনারা আসেন, সবাই আসেন, এবং ইভেন আমরা অন্য পার্টির লোককে আমরা আমন্ত্রণ করছি, সাংবাদিক তো আছেই, তো তারা ধরে দেখ যে কোনটা আওয়ামী লীগের লোক। তারা কিছু বক্তব্য দিয়েছে, তারা যেগুলো বলেছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত, সেগুলো যে অভিযোগ করেছে অভিযোগটা সঠিক না। এদিকে দলীয় কোন্দলের নেতাকর্মীদের হাতে রাজশাহী নগরীতে এক রিকশাচালক ও তানোরে 2 কর্মী খুন হয়েছেন। এছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে গেল বুধবার রাতে সরকারি খাসপুকুর ইজারা নিয়ে বিরোধের জেরে পুঠিয়ায় বিএনপির অফিস পুড়িয়েছে একাংশের নেতারা। দায়িত্বশীল নেতারা বলছেন এসব বিরোধ নিরসনের চেষ্টা চলছে। সেই অভিযোগগুলো বিবেচনায় রেখে দল সবাইকে একই জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে, একটা ছাতায় নিয়ে এসে দল যেন আরও শক্তিশালী হয়, আগামী নির্বাচন যেন আমরা বিজয় লাভ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাবে। আগামী নির্বাচনে সাফল্য পেতে হলে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপিকে, এমন কথা বলছেন দলটির অনেক সদস্য। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। তরল প্রাকৃতিক গ্যাস এলএনজির পর্যাপ্ত আমদানি না হওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে শিল্প উৎপাদনে। গ্যাস সংকটে শুধু শিল্প খাতেই নয়, প্রভাব ফেলেছে সাধারণ গ্রাহকদের উপরও। এদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যয় ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে অভিযোগ শিল্প মালিকদের। চট্টগ্রামে প্রতিদিনের গ্যাসের চাহিদা 312 থেকে 350 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় 250 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শিল্প খাতে প্রয়োজন 50 থেকে 60, গৃহস্থলিতে 35, কাফকোতে 46, সিইউএফএলে 44, রাউজান বিদ্যুৎ কেন্দ্রে 40 থেকে 42 এবং শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে 32 থেকে 37 মিলিয়ন ঘনফুট। দৈনিক প্রায় 80 থেকে 90 বিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট তৈরি হয়েছে। চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি নির্ভর করে এলএনজির উপর। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমলেই সারা দেশে সংকট প্রকট হয়ে ওঠে। চাহিদা অনুযায়ী তো ধরেন আমাদের উৎপাদন বা আমদানি তো পুরোপুরি না, যতটুকু আসতেছে যেহেতু চিটাগাং পুরোটাই এলএনজির উপর ডিপেন্ডেন্ট। গভর্নমেন্টের টোটাল ইম্পোর্টের উপরে রেশিও করে যে অ্যালোকেশনটা কর্ণফুলীকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কর্ণফুলীটা হিসাব। চট্টগ্রামের 2টি সার কারখানার মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাফকো চালু থাকলেও ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। চট্টগ্রামে 3000-এর বেশি কারখানা রয়েছে, যার মধ্যে প্রায় 1200 ভারী শিল্প প্রতিষ্ঠান। এলএনজি সংকটে গ্যাস সরবরাহের ঘাটতি থাকায় বেশি ক্ষতির শিকার স্টিল, সিমেন্ট, জাহাজ ভাঙ্গা, ঢেউটিন ও পোশাক খাত। ডলারের অভাবে সময় মতো এলএনজিও আনা যাচ্ছে না, তো সেক্ষেত্রে এলএনজি আসতে দেরি হবে, সেখানে আমি 15-20 দিন গ্যাসের সাপ্লাই ঠিক মতো পাবো না, তাহলে ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি ফল করবে। হাইয়েস্ট প্রায়োরিটিতে কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া যদি গ্যাস সাপ্লাই ঠিক না রাখে, তাহলে দীর্ঘমেয়াদে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। কয়দিকে পয়সা হারাচ্ছি, লেবার লস করতেছি গ্যাসের কারণে। আমি গ্যাসের দাম 30% বেশি দিচ্ছি, প্রোডাকশান লস হওয়ার কারণে আমি বাইরের কাছ থেকে প্রাইস ডিসকাউন্ট পাইতেছে। মহেশখালী উপকূলে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে দৈনিক সরবরাহ সক্ষমতা প্রায় 1100 মিলিয়ন ঘনফুট। পর্যাপ্ত আমদানি না হওয়ায় দৈনিক 300 থেকে 400 মিলিয়ন ঘনফুট পর্যন্ত সরবরাহ কম হচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির কলঙ্ক থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নিয়োগ যোগ্যতায় আনা হয়েছে পরিবর্তন। শুধু মৌখিক নয়, শিক্ষক হতে দিতে হবে নানা পরীক্ষা। নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা চান সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। উপাচার্য বলছেন, এখন থেকে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ দিয়েও অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হবে বহু বছর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড় ঝর্ণায় ঘেরা এই বিশ্ববিদ্যালয় বারবার সমালোচিত হয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের শিরোনাম হয়ে। এর মধ্যে সবচেয়ে অনিয়মের অভিযোগ সাবেক উপাচার্য অধ্যাপক শিরিন আক্তারের সময়ে। ওই 4 বছরে নিয়োগ পাওয়া 130 জন শিক্ষকের মধ্যে কমপক্ষে 100 জনের নিয়োগ নিয়েই আছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এমনকি শিক্ষক হতে 16 থেকে 20 লাখ টাকা পর্যন্ত লেনদেনের অডিও ফাঁস হয়েছে। ঘটেছে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায়ও নিয়োগের ঘটনা। আর আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখেন গবেষণা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এটার একটা কারণ হচ্ছে কি, দুর্নীতির মাধ্যমে শিক্ষকরা এখানে নিয়োগ হচ্ছে, যার কারণে তারা শিক্ষাকে তেমন ডেভেলপ করতে পারছে না। স্বচ্ছ এবং শতভাগ মেধাবী এবং যোগ্য যারা জাতিকে নেতৃত্ব দিতে পারবে, এরকম শিক্ষক অবশ্যই প্রয়োজন। ভালো একজন শিক্ষক আসুক যে আমাদেরকে সবকিছু মানদণ্ড বুঝাবে, আমাদের ন্যায় নীতি বুঝাবে, আমাদের ইউনিভার্সিটির জন্য কিছু করবে, আমাদের ফ্যাকাল্টির জন্য করবে, আমাদের ডিপার্টমেন্টের জন্য করবে। এরকম শিক্ষক তো আমরা সবাই চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে যেখানে নিয়োগ চূড়ান্ত হতো, এখন সেই প্রক্রিয়ায় আনা হয়েছে অনেক পরিবর্তন। আপনি একটা ভাইবার নাটক করে আপনি শিক্ষক হয়ে যাবেন। নিয়োগ নীতি রিশাফল করেছি। এখন ঢাকা এবং অন্যান্যরা আমাকে অনুসরণ করার চিন্তা করছে। লেকচারার নিয়োগ করতে হলে সে ভাইবা দিয়ে লেকচারার হতে পারবে না। তাকে রিটেন পরীক্ষা দেবে, অন দ্য স্পট প্রশ্ন করব, অন দ্য স্পট খাতা দেখা হবে এবং তাকে প্রেজেন্টেশন দিতে হবে, অন দ্য স্পট সেটা রেকর্ড করব। তারপরে তাকে বাজিয়ে দেখে ভাইবা নিয়ে সবগুলো মিলেমিশে যোগ্যতার ভিত্তিতে তার চাকরি হবে। আর যদি যোগ্যতা আমাদের কাছে মনে হয় যে সে আপ টু দ্য মার্ক না, রি-অ্যাডভার্টাইজ করব, অযোগ্য লোক নেব না। উপাচার্য বলছেন, নিয়োগ অনিয়মে অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে লম্বা সময় লাগবে। যদি জিব্রাইল ফেরেস্তার মতো কাজ করি, তাহলেও ইউনিভার্সিটির ভালো ফল পেতে 40 বছর অপেক্ষা করতে হবে। কারণ ব্যাড ব্লাড যা ঢুকে গিয়েছে তা তো আমি বের করতে পারছি না এই মুহূর্তে। অনেক টিচার আছে ক্লাস নেন না, কম নেন। খণ্ডকালীন শিক্ষক 60টা লেকচার দেওয়ার কথা 10টা লেকচার দিয়ে সাজেশন দিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের উপর জোর দেওয়ার আহ্বান সবার। নতুন বাংলাদেশের পথ চলা আর সমাবর্তনের পর যেন নতুন যাত্রা শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও। এই যাত্রায় বিশ্ব বিখ্যাত হতে না চাইলেও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন যে অন্ধকার আর ব্যর্থতা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে পিছনে টেনে ধরেছে, তা কাটিয়ে ওঠাই হবে এই প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় যুদ্ধ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। নাজিম, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা কি বলছেন জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকে কিন্তু যারা গত বছরের 31শে মের মধ্যে কাগজপত্র সব কিছু থাকার পরেও কিন্তু তারা যেতে পারেনি। 1 বছর পেরিয়ে গেলেও তারাও এখনও মন্ত্রণালয় এবং এজেন্সির পেছনে ঘুরেছে, তার কোনো সমাধান হয়নি। এই নিয়ে তারা কিন্তু আজও একই অবস্থান কর্মসূচি করছে। গত কিছুদিন আগেও কিন্তু মালয়েশিয়া গিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল, সেখানেও কিন্তু বাংলাদেশে তাদের নেওয়ার ব্যাপারে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। আবার এই মাসের 21-22 2 দিন একটি কারিগরি টেকনিক্যাল কমিটির বৈঠক আছে, সেই বৈঠকেও তাদের বিষয়ে উত্থাপিত হবে। কিন্তু তাদের দাবি হচ্ছে তারা কেন যেতে পারেনি আজ পর্যন্ত, কেন তাদের সুষ্ঠু সমাধান হয়নি। এই বিষয়টা আসলে জানার জন্য আমি এখন চলে যাচ্ছি একজনের কাছে। জানতে চাইব আজকে আপনারা কেন এখানে অবস্থান নিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি, আমরা দীর্ঘ 1 বছর ধরে আজকে আমরা প্রতারণার মধ্যে শিকার। সব কিছু আমাদের হয়ে গেছে, তারপরও আমাদেরকে নেওয়া হইতেছে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা এখন চাইতেছি যে বাংলাদেশের প্রতিনিধি দল 15 তারিখ মিটিং করে আসছে, আমরা যাতে নতুন কইরা কোনো যাত্রী আমাদেরকে রেখে না যাইতে পারে। আগে আমাদের 18,000 যাত্রীকে আগে নিতে হবে, তারপরে আপনারা বাংলাদেশ থেকে আরও নতুন করে কর্মী নেন, আমাদের কোনো সমস্যা নেই। এবং যে ওইখানে যে চুক্তিটি হয়েছে আসলে 8,000 নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, আসলে সিদ্ধান্তটি কবে নাগাদ হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সরকারের কিছু দাবি আছে কিনা? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 18,000 কর্মীর পক্ষ থেকে বলতেছি, আমাদের ভিসা, ম্যান পাওয়ার, টিকিট সব প্রক্রিয়া সম্পূর্ণ, তবু আমরা মালয়েশিয়া যেতে পারি নাই শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। এখন বলা হচ্ছে 7,926 জন প্রথম ধাপে যাবে।
আপনারা এখন কি চাচ্ছেন? হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন দাবি, আমরা যারা আন্দোলনে আসছি এখানে 100 হোক, 500 হোক, 2000 হোক, এই লোকগুলাকে প্রথম ধাপে এই 7800-র মধ্যে ঢুকাতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে বিনা খরচে আগে ওদেরকে পাঠাতে হবে। আসলে যেমনটি শুনছিলেন, তারা বলছিলেন যে যদি নতুন করে তাদের নেয়ার প্রক্রিয়া শুরু হয়, সেই 7000 যে 18000 যেতে পারেনি, তাদের যে শুরুতে তাদের 7000 নেয়ার মধ্য দিয়েই কিন্তু আসলে তাদের অন্তর্ভুক্তি তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রমত্তা মেঘনার অব্যাহত ভাঙনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। ভাঙন ঝুঁকিতে শতাধিক বাড়িঘর সহ কৃষিজমি। দ্রুত ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে উপজেলা প্রশাসন। আর ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বিভাগ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে আবারও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। উপজেলার দাসকান্দি, কেদেরখোল ও চিত্রিচর লাপাং সহ 10 থেকে 15টি গ্রামে শুরু হয়েছে ভাঙন। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে 25 থেকে 30টি বাড়ি। অব্যাহত ভাঙনে ঝুঁকিতে নদী তীরবর্তী আরও শতাধিক ঘরবাড়ি। আতঙ্কে অনেকেই ঘরের আসবাবপত্র সরিয়েছেন। কেউ কেউ কোনোরকম প্রাণে বাঁচলেও নদীগর্ভে বিলীন হয়েছে তাদের আসবাবপত্র ও গবাদি পশু। এমত অবস্থায় সরকারের সহযোগিতা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। নবীনগর উপজেলার যে গ্রামগুলো নদী ভাঙ্গন প্রবণ আছে, সেগুলো কিন্তু বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। দ্রুত যদি সরকার আমাদের এই বেড়িবাঁধের জন্য কোনো প্রস্তুতি না নেই, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমানে বসত বাড়ি আছে এইগুলো থাকবে না। যে বাড়িতে বাংটাছে তো আমরা টাকার কোনো নেই, ক্ষমতা নেই। ভাঙন এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 500 কোটি টাকার প্রজেক্ট আমাদের শুধু নবীনগর উপজেলার জন্যই বরাদ্দ। তো আমার মনে হয় যে এটা প্রজেক্টটা পাস হয়ে গেলে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই ভাঙন প্রবণ এরিয়াগুলো আমরা রোধ করতে সক্ষম হব। এদিকে একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বিভাগ। সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে একটা বড় প্রকল্প বোর্ডে সাবমিট করি এবং সেটা বোর্ডে যাচাই বাছাই করে সেটা মন্ত্রণালয় রয়েছে, যেটা ওখানে প্রক্রিয়াধীন রয়েছে। তো এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে এখানকার সমস্যাগুলো সমাধান হবে। মেঘনার নবীনগর অংশে ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদে বিক্রির জন্য সিরাজগঞ্জের বিভিন্ন খামারে প্রস্তুত করা হচ্ছে নানা জাতের পশু। প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করছেন খামারিরা। ভারত থেকে অবৈধভাবে গরু না আনা হলে ভালো দামের আশা করছেন তারা। ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত সময় কাটছে সিরাজগঞ্জের ছোট বড় সব খামারির। এবারও বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও সদর উপজেলায় মোটাতাজা করা হচ্ছে বিভিন্ন জাতের গরু। ছাগল, মহিষ, ভেড়াও লালন পালন করছেন অনেকে। খাওয়ানো হচ্ছে সবুজ ঘাস, খড়, ভুসি, ভাত, খৈলসহ নানা খাদ্য। সবুজ ঘাস, সাইলেন্স এগুলো খাওয়াই, গুঁড়ো ভুসি, আরও দানা, খৈল ভুসি আছে, এগুলো আছে। আমরা গরুকে সাইলেন্স এবং খেয়ার ভুসি, দানাদার খাদ্য খাওয়ানোর মাধ্যমে মোটাতাজা করে থাকি। আমাদের গরু খুবই ভালো মানের গরু। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত খামারিরা। তারপরও ভারত থেকে অবৈধভাবে গরু আসা বন্ধ করা গেলে এবার ভালো দামের আশায় তারা। খাদ্যর দাম তো বহুত, তাতে এখন দাম পাওয়াটাই মুশকিল। আগে খাওয়াইছি মনে করেন 800 টাকা বস্তা ভুসি, এখন খান লাগে হইলো 1600 টাকা, 2000 টাকা। বাইরে থেকে যদি গরু টরু যদি না আসে, তাহলে হয়তো আমরা 2 টাকা 200 লাভবান হব। পশু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। খাবারের যে সোর্স, ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে চাইতেছি। বিশেষ করে শাহজাদপুরে বাথানা লাগালে হতো, এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি। এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি। এবছর 6 লাখের বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে সিরাজগঞ্জে। এর মধ্যে গরু 1,85,000 আর ছাগল 4 লাখ। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। এর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে দেশটির কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যে। ঘটনায় এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে 1,40,000 বসতবাড়ি।
স্থানীয় সময় শুক্রবার রাতে মিজোরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে দেখা দেয় তীব্র বাতাস সহ ব্যাপক ঝড়। কয়েক ঘন্টা টানা ঝড় থেকে রূপ নেয় শক্তিশালী টর্নেডো। এরপরই তা আঘাত হানে পাশের ক্যান্টাকি অঙ্গরাজ্যের লরেল কাউন্টিতে। বিবিসি বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণও এই দুই অঙ্গরাজ্যেই বেশি। টর্নেডো থেমে গেলেও ভেঙে গেছে এই দুই রাজ্যের হাজারো ঘরবাড়ি ও স্থাপনা। উপড়ে গেছে গাছপালা। পুরো ব্লক ধরে ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে বাড়িঘরগুলো। আমার বাড়িটি 1912 সালে নির্মিত। তীব্র বাতাসে বাড়ির সামনের গাছগুলো ভেঙে পড়ে। চোখের সামনে হঠাৎই উড়ে যায় বাড়ির ছাদ ও সব জানালা। শুধু ভবন নয়, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বহু যানবাহন। ঝড়ের কারণে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো বসতবাড়ি। ধ্বংসযজ্ঞটি সত্যি ভয়ঙ্কর ছিল। শুধুমাত্র সেন্ট লুইস শহরে ধ্বংস হয়েছে 5000 বাড়ি। পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বত্র চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ বলছে, ঝড়টি এরই মধ্যে মিসিসিপি, টেনেসি এবং ওহিও অঙ্গরাজ্যের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে। বাতাসের পাশাপাশি বজ্রপাতও দেখা দেয় সেসব স্থানে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো চলছে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান। লুটপাটের শঙ্কা থাকায় জারি করা হয়েছে কারফিউ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।